দুর্দান্ত প্রথম পার্টস মিস করেছেন তাদের জন্য ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে। তবে প্রথম পার্ট না দেখলেও দ্বিতীয় পার্ট বুঝতে কোনো অসুবিধাই হবে না। মূল গল্পে যাওয়ার আগে আপনাদের সবাইকে ধন্যবাদ জানাতে চাই। আপনাদের ভালোবাসায় খুব অল্প সময়ে আমরা এত দূর আসতে পেরেছি। আশা করছি আপনাদের সাপোর্টে এই ভিডিওতে 5000 সাবস্ক্রাইবার পূর্ণ করতে পারবো। এই গল্পে প্রিন্সেস জিনজো তার প্রজাদের উপর নিজের আধিপত্য বিস্তারের জন্য নিষ্ঠুর এক শাস্তির প্রতিষ্ঠা করে। যে কেউ রাজকুমারীর কাছে পৌঁছানোর চেষ্টা করবে সে এক ভয়ানক অভিশাপ পাবে। সে ব্যক্তির কাঁধে একটি অভিশপ্ত চিহ্ন তৈরি হবে এবং তার জীবনের 30 বছর পূর্ণ হওয়ার আগেই যন্ত্রণাদায়ক মৃত্যুর শিকার হবে। শুধু তাই নয়, এই অভিশাপটি সে ব্যক্তির ভবিষ্যৎ প্রজন্ম ভোগ করবে। সেই কারণেই হাজার বছর থেকে অভিশপ্ত ব্যক্তিরা প্রজন্ম থেকে প্রজন্ম শুধু দুইটি জিনিসই খুঁজছে, সেলেস্টিয়াল বোন এবং মিউচুয়াল আর্ম। কারণ যখনই এই দুটি জিনিস একটি অপরের সংস্পর্শে আসবে, শুধুমাত্র তখনই সেই ব্যক্তিরা অভিশাপ থেকে মুক্ত হতে পারবে। কিন্তু শয়তান আর রাজকুমারীর মধ্যে কী সম্পর্ক সেটা আমরা পরে জানতে পারবো। এখান থেকে গল্পটি হাজার বছর পর অর্থাৎ বর্তমানে চলে আসে। ডক্টর শান সেলেস্টিয়াল বর্ণের উপর লেখা ধাঁধাগুলো সমাধান করার চেষ্টা করতে থাকে যাতে তারা মিউচুয়াল আর্ম পর্যন্ত পৌঁছাতে পারে। এখানে আমরা বেকেও দেখতে পাই। বে এই গল্পের মূল নায়ক। এই দুইজনের কথোপকথন থেকে জানা যায় তারা 3 বছর থেকে মিউচুয়াল আর্ম খোঁজার চেষ্টা করছে। অনেক গবেষণার পর ডক্টর শান প্রথম 5টি ধাঁধার সমাধান করতে পেরেছে। এরপরে আমরা বের 2 বন্ধু ইয়োব আর ফ্যাটিকে দেখতে পাই। তারা যে সেলেস্টিয়াল বোন অর্জন করেছে সে গল্প মানুষকে শোনাচ্ছে, কিন্তু কেউ তাদের কথা বিশ্বাস করে না। তারা বলে, যদি তোমরা সত্যি এটা পেয়ে থাকো তাহলে আমাদের কাছে বিক্রি করে দাও। তখন এখানে মিস্টার জো চলে আসে। তিনি বলেন, সেলেস্টিয়াল বোন বেচার জিনিস না, এটা জীবন বাঁচায়। কিছু বছর আগে কিছু তরুণ সেলেস্টিয়াল বোনের সন্ধানে গিয়েছিল। যাত্রার সময় তারা মানবখেকো বড় মাকড়সা, লাল চোখের নেকড়ে আর অনেক সমস্যার সম্মুখীন হয়েছিল। তারা ড্রাগন সেলেস্টিয়াল বোন তো পেয়ে গিয়েছিল, কিন্তু তার বিনিময়ে তারা সবাই অভিশপ্ত হয়ে ফিরে আসে। তাদের মধ্যে ছিল মিস্টার জোর মেয়ে লিন, তার বয়ফ্রেন্ড ইয়ো, ফ্যাটি, শার্লি, বে আর সেই প্রফেসর শান। আর এজন্যই তারা মিউচুয়াল আর্মের সন্ধানে ব্যস্ত ছিল। তাই বে সিদ্ধান্ত নেয় যে তারা সশরীরে সেখানে গিয়ে বাকি ধাঁধাগুলোর উত্তর খুঁজে বের করবে। সে 6 জন আবার একসাথে মিউচুয়াল আর্মের সন্ধানে বেরিয়ে পড়ে। যাওয়ার সময় তারা একটা হোটেল ভাড়া করে রাতে থাকার জন্য। রাতে তারা হোটেলের বাগানে কিছু বিশেষ প্রজাতির ফায়ারফ্লাই দেখতে পায়। হোটেল মালিকের মেয়ে কংইও তাদের বলে, তোমরা যদি কোনো ফায়ারফ্লাই ধরো, হাতের সংস্পর্শে আসার পর সে নিজে নিজেই পুড়ে মারা যাবে। এরপরে সে একটি কাচের বোতলের ঢাকনা খুলে বলে, এটা হলো ফায়ারফ্লাইদের রাজা। এর গন্ধ পাওয়ার সাথে সাথে সমস্ত ফায়ারফ্লাই এর কাছে জড়ো হয়। যদি তাদের রাজা কখনো জ্বলে যায় তবে বাকি ফায়ারফ্লাইগুলোও তার কাছে আসবে এবং সবাই একসাথে পড়ে মারা যাবে। যখনই ফায়ারফ্লাইয়ের রাজা বের হয়, সমস্ত ফায়ারফ্লাই তার পাশে এসে জড়ো হয়। খুব সুন্দর একটি দৃশ্য তৈরি হয়। শ্যাংয়ান মোকাবেলায় পৌঁছানোর জন্য তাদের হিডেন ড্রাগন মাউন্টেনে পাড়ি দিতে হবে। তাই পরের দিন কংইও তাদের হিডেন মাউন্টেনে যাওয়ার রাস্তা দেখিয়ে দেয়। তারা কিছু বাঁশের ভেলায় করে বেরিয়ে পড়ে। কংইও তাদের সতর্ক করে বলে, রাতের বেলা সেখানে বাতাসে বিষাক্ত গ্যাস ছড়ায়। আমি শুনেছি সে আইল্যান্ডে আর একটা গুপ্ত আইল্যান্ড আছে যেটা শূন্যে ভাসে। যদি সেটা দেখতে পাও তবে রাত কাটানোর জন্য এটাই হবে সবথেকে নিরাপদ জায়গা। এরপরে তারা একটি গুহায় প্রবেশ করে। এখানে ইয়োব লিনকে
কাচের বোতলে রাখা ফায়ারফ্লাইয়ের কিং দেখায়। এটা দেখে লিন রেগে গেলে ইউক বলে, আমি চুরি করিনি, আমি শুধু এটা কয়েকদিন রাখতে চাই। কিছুক্ষণ পর একটি মাছ থেকে ফিটি সে মাছ ধরার চেষ্টা করে, কিন্তু সেই মাছ তাকে কামড় দেয়, যার ফলে তার হাত থেকে কয়েক ফোঁটা রক্ত ছিটকে পড়ে ভেলায়। শার্লি বলে, এগুলো ভাইপার ফিশ, একবার রক্তের গন্ধ পেলে তারা খুব হিংস্র হয়ে উঠবে। যেমনটা শার্লি বলেছিল, মুহূর্তে রক্তের গন্ধ পেয়ে হাজার হাজার ভাইপার ফিশ তাদের বোটে আক্রমণ শুরু করে। মাছগুলোর সংখ্যা এত বেশি ছিল যে তারা কোনোভাবে এগুলোর সাথে পেরে উঠছিল না। তাই প্রফেসর ফায়ার গান ব্যবহার করে এই মাছগুলিকে থামানোর চেষ্টা করে। কোনো রকমে সেই যাত্রায় তারা ভয়ানক মাছের হাত থেকে বেঁচে যায়। কিছুক্ষণ পরে পানির প্রবল প্রবাহের কারণে তাদের পথ আলাদা হয়ে যায়। তারা দুটি দলে বিভক্ত হয়ে যায়। আমরা বে, শার্লি এবং ফেটিকে ঝর্ণা থেকে নিচে পড়তে দেখি। তারা শ্যাংওয়ান মোকাবেলার খুব কাছে এসে পড়েছে। অন্যদিকে প্রফেসর, লিন আর ইও তাদের খুঁজে বের করার চেষ্টা করছে। প্রফেসর সেখানে কিছু মৃতদেহ দেখতে পায়। একটা বিশাল আকৃতির লিজার্ড বেদের উপর আক্রমণ করে। একইভাবে প্রফেসরের গ্রুপও বড় একটি লিজার্ডের মুখোমুখি হয়। প্রফেসররা সেই লিজার্ডের পাশ কাটিয়ে একটি ফায়ার গান চালিয়ে অন্য গ্রুপকে তাদের অবস্থান সম্পর্কে জানায়। আবার দুই গ্রুপ একত্রিত হয়। তারপর শার্লি এবং বে খুব চতুরতার সাথে দুই লিজার্ডের ধাক্কা খাওয়ায়, কিন্তু তারপরও লিজার্ডগুলো তাদের পিছু ছাড়ে না। জীবন বাঁচাতে তারা সবাই উপত্যকায় ঝাঁপ দেয়, কিন্তু উপত্যকায় ঝাঁপ দেওয়ার পর তারা বুঝতে পারে এখানে হাজার হাজার লিজার্ড আছে। মূলত এটা ছিল লিজার্ডদের বসতি স্থল, তাই তারা সেখানে লুকিয়ে থাকে। তারা সেখান থেকে বের হওয়ার উপায় খুঁজতে থাকে। বে নোটিশ করে বজ্রপাতের শব্দে ভয় পেয়ে লিজার্ডগুলো এক জায়গায় বসে আছে। তাই তারা বজ্রপাতের অ্যাডভান্টেজ নিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। বে তার বন্ধুদের বলে, সূর্য অস্ত যেতে আর কিছু সময় বাকি আছে। রাত হয়ে গেলে এখানে বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়বে। আমাদের এখনই এখান থেকে বের হতে হবে। পালানোর সময় প্রফেসর এক লিজার্ডের আক্রমণে ছিটকে পড়ে গাছের সাথে আটকে যায়। শার্লি এবং বে শব্দ করে সেই লিজার্ডের দৃষ্টি আকর্ষণ করে এবং অত্যন্ত বুদ্ধিমত্তার সাথে লিজার্ডের হাত থেকে প্রফেসরের জীবন বাঁচাতে সক্ষম হয়। তারা বাতাসের উপর ভাসতে থাকা একটি আইল্যান্ড দেখতে পায়। অনেক কষ্টে লিজার্ডদের পেছনে ফেলে তারা সে আইল্যান্ডে পৌঁছে যায়। এখানে পৌঁছানোর পর প্রফেসর বলে, এই আইল্যান্ডে প্রচুর পরিমাণে ম্যাগনেট রয়েছে, তাই এটা শূন্যের উপর ভাসতে থাকে। এই আইল্যান্ড এত সুন্দর যেন পৃথিবীর মাঝে এক টুকরো স্বর্গ। রাতে যখন অন্যরা পুকুরে গোসল করছিল, তখন প্রফেসর বেকে বলে, আমি এই জার্নিটা আর কন্টিনিউ করতে চাই না, কারণ প্রফেসরের মনে ভয় হয়তো মিউচুয়াল আর্ম পাওয়ার আগেই তারা সবাই মারা যাবে। কিন্তু বে তার সিদ্ধান্তে অটুট। সে মিউচুয়াল আর্ম হাসিল করেই ঘরে ফিরবে। পরের দিন সকালে তারা আবার তাদের যাত্রা শুরু করে। মোকাবেলার দিকে যাওয়ার সময় তারা এক বিশাল দৈত্যাকার কাঁকড়ার মুখোমুখি হয়। প্রফেসর তাদের বলে, এটা হামার কাঁকড়া। এটা কখনো ব্যথা অনুভব করে না, কারণ এর নার্ভ সিস্টেম শরীর থেকে আলাদা। যতই আঘাত পাক না কেন, ঝিলের পানিতে ফিরে যেতেই কাঁকড়া আবার সুস্থ হয়ে যায়। কাঁকড়াটি তাদের দিকে এগিয়ে আসে। সবাই মিলে তাকে আক্রমণ করতে শুরু করে, কিন্তু অনেক আক্রমণ করার পরও তারা তাকে থামাতে পারে না। প্রফেসর এবং ইয়োক কাঁকড়াটাকে একটি মোটা দড়ি দিয়ে বেঁধে রাখার চেষ্টা করে, কিন্তু খুব দ্রুত কাঁকড়া মুক্ত হয়ে লিনের দিকে এগোতে থাকে। কাঁকড়ার আক্রমণ থেকে বাঁচার জন্য লিন অনেক উঁচু জায়গা থেকে পড়ে যায়, কিন্তু সময় মতো ইয়োক তাকে ধরে ফেলে। ইয়োগের মনোযোগ যখন লিনের দিকে ছিল, তখনই আচমকা কাঁকড়াটা ইয়োগকে আক্রমণ করে বসে। এই সময় লিন ইয়োগকে বাঁচাতে তাদের মাঝে চলে আসে। তারা দুজনেই দূরে ছিটকে পড়ে যায়।
ইয়োগ লিন ঠিক আছে কিনা জানতে চাইলে লিন বলে, আমি একদমই ঠিক আছি, কিন্তু প্রকৃতপক্ষে সে খুব খারাপভাবে আহত হয়েছিল। এরপর তারা সবাই মিলে খুব বুদ্ধিমত্তার সাথে দৈত্যাকার কাকড়াটিকে একটি দড়ির সাহায্যে বন্দি করে ফেলে এবং তাদের সাথে থাকা কিছু বোমা তার গায়ে ছুঁড়ে মারে, যার ফলে এবার কাকড়া খুব বাজেভাবে আহত হয়। কিন্তু এর পরপরই কাকড়াটা ঝিলে ফিরে যায়। তার মানে ঝিলে একবার নামার পরই কাকড়াটা আবার আগের মতো শক্তিশালী হয়ে ফিরে আসবে। আর এইবার সে ফিরে আসলে তারা কোনোভাবেই কাকড়ার আক্রমণ থেকে বাঁচতে পারবে না। এই জন্য বেশ সময় নষ্ট না করে একটা ছুরি নিয়ে সে কাকড়ার সাথে পানিতে ঝাঁপ দেয়। পানিতে গিয়ে বেয়ে নিজের হাত কেটে রক্ত লাগিয়ে দেয় কাকড়ার গায়ে। রক্তের গন্ধ পাওয়ার সাথে সাথে হাজারো ভাইপার ফিশ সেদিকে আসতে শুরু করে। বন্ধুদের সাহায্যে বেশ সময় মতো সে ঝিল থেকে বেরিয়ে আসে। এতক্ষণে ভাইপার ফিশগুলো কাকড়ার শরীর খেতে শুরু করেছে। এই বিশাল দৈত্যাকার কাকড়াকে হারানোর পর সবাই যেন স্বস্তির নিঃশ্বাস নিচ্ছিল। ঠিক তখনই লিন হঠাৎ অজ্ঞান হয়ে পড়ে। সবাই যখন তার কাছে যায় তারা দেখে কাকড়ার আক্রমণে লিন গভীর আঘাত পেয়েছে। লিন সেখানেই মারা যায়। এই ঘটনার পর সবাই ভেতর থেকে ভেঙে পড়ে। প্রফেসর শান সকলকে ফিরে যাওয়ার পরামর্শ দেয়। ভোটের মাধ্যমে সিদ্ধান্ত হয় সবাই ফিরে যেতে চায়, কিন্তু বে কোনো অবস্থাতেই ফিরে যাবে না। সে তার কাঁধের চিহ্ন দেখিয়ে বলে, আমি এই ব্যক্তির সাথে দেখা করতে চাই যে অভিশাপ সৃষ্টি করেছে। এমনিতেও আমি আর কিছু বছর পর মারা যাব। প্রতি মুহূর্ত ভয়ে বেঁচে থাকা এই জীবনের কী লাভ? এই বলে বে সামনে আগাতে থাকে। বাকিরাও তার সাথে যোগ দেয়। কিন্তু প্রফেসর বলে, আমি আমার চোখের সামনে তোমাদের নির্মম মৃত্যু দেখতে পারবো না, তাই আমি এখানে লিনের মৃতদেহের সাথে তোমাদের ফিরে আসার অপেক্ষা করব। চলতে চলতে এক সময় এক পাহাড়ের চূড়ায় তারা শিয়াংওয়ান মোকাবেলা দেখতে পায়। ভেতরে প্রবেশ করতেই তারা সে বহু প্রতীক্ষিত মিউচুয়ানাম রাখা দেখে। মোকাবেলায় প্রবেশের পরপরই অদ্ভুত আকৃতির অসংখ্য বিচ্ছু তাদের চারিদিক থেকে ঘিরে ফেলে। কিছুক্ষণের মধ্যেই বিচ্ছুগুলো তাদের আক্রমণ করতে শুরু করে। সময় নষ্ট না করে বে মিউচুয়ান আম হাতে তুলে নেয়। মিউচুয়ান আম হাতে তোলার সাথে সাথেই সেখানে থাকা ঘণ্টাগুলো জোরে জোরে বাজতে শুরু করে। ঘণ্টার শব্দ শুনে বিচ্ছুগুলো সেখান থেকে পালাতে থাকে। কিছুক্ষণ পর তাদের সামনে থাকা বড় মূর্তিটি ভেঙে যায় এবং সেখান থেকে এক বিশাল দানবাকৃতির সাপ বেরিয়ে আসে তাদের সামনে। সাপের আকার এবং ভয়ঙ্কর রূপ দেখে সবাই আতঙ্কিত হয়ে যায়। কাহিনী ফ্ল্যাশব্যাকে চলে যায়, যেখানে আমাদের দেখানো হয় মৃত্যুর আগে রানী তার পোষা সাপটিকে সে আর্মের যত্ন নেওয়ার দায়িত্ব দিয়েছিলেন। এই আর্মের শক্তিতেই এই সাপ বহু বছর ধরে এত বড় ও শক্তিশালী হয়ে উঠেছিল। এই সাপ কয়েকশো বছর থেকে গভীর ঘুমে ছিল, কিন্তু আর্ম স্পর্শ করায় এই সাপটি আবার জেগে ওঠে। বে আর তার বন্ধুরা সেখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু যতবারই তারা পালাতে চায় সাপটি তাদের সামনে চলে আসে। যেন সাপটি শান্ত ভাষায় আর্ম জায়গায় ফেরত রাখতে বলছে। কিন্তু বে আর তার বন্ধুরা এখান থেকে খালি হাতে ফিরবে না, তাই তারা আক্রমণ শুরু করে। সাপটি এত শক্তিশালী ছিল যে তার এক আক্রমণে চারিদিক ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাচ্ছিল। সাপের হামলা থেকে বাঁচার জন্য সবাই যখন এদিক ওদিক ছুটছিল, তখন ইয়োগের ব্যাগ থেকে সে কাচের জারটি নিচে পড়ে যায়, যেটা সে কং ইউ থেকে চুরি করেছিল। পড়ে গিয়ে জারটা ভেঙে গিয়েছিল, আর জারের ভাঙা অংশ থেকে রাজার গন্ধ পেয়ে খুব শীঘ্রই বাকি ফায়ারফ্লাইগুলো সেদিকে আসতে শুরু করে। এটা দেখে বের মাথায় একটা আইডিয়া আসে, যদি কোনোভাবে
কিংফ্লাইকে সাপের কাছে নিয়ে পুড়িয়ে ফেলা যায়, তাহলে বাকি ফায়ারফ্লাইও সেখানে গিয়ে নিজে নিজেই পুড়ে মারা যাবে। একমাত্র এমনটা করার মাধ্যমেই এই শক্তিশালী সাপকে মারা সম্ভব। বে কাচের জার হাতে নিয়ে সাপের দিকে এগিয়ে যাচ্ছিল, কিন্তু আচমকা সাপের হামলায় সে দূরে গিয়ে পড়ে, আর সে জারও তার হাত থেকে ছিটকে পড়ে ভেঙে যায়। জার ভাঙার সাথে সাথে কিংফ্লাই মুক্ত হয়ে বাতাসে উঠতে থাকে, আর তখনই কেউ এসে কিংফ্লাইকে হাতের মুঠোয় ধরে ফেলে। এ আর কেউ নয়, প্রফেসর শান, যে নিজের ভয়কে জয় করে তার সাথীদের কাছে ফিরে এসেছে। প্রফেসর সে কিংকে নিজের হাতের মুঠোয় শক্ত করে ধরে, আর কিংয়ের সাথে সাথে প্রফেসরের হাতও পড়তে থাকে। প্রফেসর তাদের বলে, তোমাদের জন্য আমি আমার জীবন উৎসর্গ করলাম। এই বলে প্রফেসর কিংফ্লাইকে হাতে নিয়ে সাপের মুখে লাফ দেয়। কিংফ্লাইকে অনুসরণ করে লক্ষ লক্ষ ফায়ারফ্লাই সাপের মুখে ঢুকে পড়ে। কিছুক্ষণের মধ্যে সারা শরীরে আগুন লেগে সাপটিও মারা যায়। বিশাল দানবাকৃতির সাপের শরীর যখন মোকাবেলার উপর পড়ে, চারিদিক ধ্বংস হয়ে যায়। বে আর তার বন্ধুরা নিচে লাফ দিয়ে কোনো মতে নিজেদের জীবন বাঁচায়। তারা লিনের লাশ নিয়ে শহরে ফিরে যায়। ফিরে এসে তারা তাদের বন্ধুদের শ্রদ্ধাঞ্জলি দেয়। এরপর তারা ড্রাগন সেলেস্টিয়াল বোর্ন আর মিউচুয়ানাম একসাথে রাখে, যার ফলে মিউচুয়ানাম শূন্যে ভাসতে থাকে আর সেলেস্টিয়াল বোর্নের লেখাগুলো উজ্জ্বল হয়ে যায়। মুভির শেষ দৃশ্যে আমরা একটি নেকড়েকে তুর বরফের পাহাড়ের উপর দাঁড়িয়ে থাকতে দেখি। আর এর সাথেই এই মুভির দ্বিতীয় পার্ট শেষ হয়ে যায়। বাকি রহস্য উন্মোচন হয় তৃতীয় অর্থাৎ শেষ পার্টে। সে পর্যন্ত আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ভিডিওগুলো ভালো লাগলে প্লিজ বেশি বেশি লাইক, কমেন্ট আর শেয়ার করবেন।